আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সোয়াইয়া। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা কর্তৃত্ববাদী আচরণ বলেও মন্তব্য তার। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছেন। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে জাতীয় সম্মেলন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি, নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়। আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে বলেও সতর্ক করেন তিনি। কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড। প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্তভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলেও জানান শামসুজ্জামান দুদু। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। যারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর ঠেকাতে চায়, রংপুরে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক পদ্ধতি পিআরের মাধ্যমে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। একই দাবিতে ঢাকার বাড্ডায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে 5 দফা দাবি আদায়ে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা। রংপুরে সমাবেশে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি পিআর মানতে চায় না। সব দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারির সংসদ হলে তারা কর্তৃত্ববাদী শাসন চালাতে পারবে না। যারা পিআর মানতে চাচ্ছেন না, জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে, আমরা কোনো ভাঙচুর জ্বালাও পোড়ার আন্দোলন করছি না। বরিশালে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রত্যেকটি ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই। অন্যায় যারা করতে চায়, জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এছাড়া 5 দফা দাবিতে ময়মনসিংহ ও সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনা ও রাজশাহীতেও। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ 5 দফা দাবিতে ঢাকার বাড্ডায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। একমাত্র সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই নীতি আদর্শ নিশ্চিত করেছে, তার নাম হলো ইসলাম। আব্দুল হামিদ, আরটিভি। কোনো জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আর জামায়াত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গেও নেই দলটি। তবে শুধু সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে বলে জানিয়েছেন এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। দ্বিতীয়ত আমরা আওয়ামী লীগের কার্যক্রম, ফ্যাসিবাদী দোষর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি। কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। তাই নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ দায়িত্ব পালন করার আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের ইলেকশন রিপোর্টিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইফতেখারুজ্জামান আরও বলেন, নির্বাচনকালীন সরকারের অন্যতম দায়িত্ব মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে পেশি শক্তি ও অবৈধ টাকা ব্যবহার বন্ধ করতে হবে বলেও জানান তিনি। যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা দিনভর প্রচার চালিয়েছেন। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যান। তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি করবেন তা তুলে ধরছেন। ছুটির দিন হওয়াতে সকাল থেকে প্রচার কম থাকলেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচার কার্যক্রম বাড়ে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে জুম্মার পর রাবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। গেল রাত 8টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এছাড়া তফসিলের আংশিক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 21শে সেপ্টেম্বর, আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22শে সেপ্টেম্বর। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। ইলিশের ভরা মৌসুমেও বাজারে নেই স্বস্তি। মাংসের দিকে নজর দেওয়ার উপায় নেই সাধারণ মানুষের। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই আছে। আলওয়ান খানের রিপোর্টে এরই বিস্তারিত। আগের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগের কেজি 60 থেকে 80 টাকা। এ নিয়ে অসন্তোষ আছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে দাম বাড়া পণ্যের নাগাল পাচ্ছে না অনেকে। চাল ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্য আছে এই তালিকায়। ভরা মৌসুম ইলিশের, তারপরেও জাতীয় মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 1 কেজির নিচেরটা আপনার 1800 টাকা কেজি, আর 500-600 গ্রামটা 1600 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রামেরটা 2300 টাকা কেজি। 1.5 কেজিরটা আজকে বিক্রি করতেছি 2700-2800 টাকা। একটা ইলিশ মাছ কিনতে গেলে 2000-2500 টাকা লাগে। তো ইলিশ মাছটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা সাধারণ মানুষ। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই, বাড়তি মুরগি ও ডিমের দাম। মিনিকেট আপনি 78 থেকে 80 টাকা ভালোটা, আর এমনি নর্মাল মিনিকেট আছে আপনি 70 থেকে 72 টাকা। দেশি মুরগি 560 টাকা। সব মুরগি নিয়ন্ত্রণে আছে। ব্রয়লারটা মাঝে একটু বাড়ছিল, আবার একটু কমতে আছে। অসহনীয় দরের কারণে সংকুচিত হচ্ছে ভোক্তাদের বাজারের ব্যাগ। বাড়তি খরচ জোগাতে ঋণের বোঝা চাপছে অনেকের ঘাড়ে। অন্যান্য দিনের চাইতে 15 থেকে 20 টাকা বেশি মনে হচ্ছে, সবজি হোক বা ফলের। মিডল ক্লাসের লোকজন আছে, আমাদের চলতে এখন মানে একদম অসুবিধা হচ্ছে। নিত্যপণ্য সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। আলওয়ান খান, RTV, ঢাকা। কেবল কর্পোরেট গ্রুপ নয়,
দালাল, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে, এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সিন্ডিকেটের কারণেই কৃষকের কাছ থেকে আসা 30 টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় 80 টাকায়। শফিকুজ্জামান বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন নিতে বাধ্য হচ্ছেন তারা। সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি থেকে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে, কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। তাই ওইখানে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। মৌসুমের শুরুতে রূপালী ইলিশ পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর রাঙাবালির জেলেরা। ইলিশের সরবরাহ বাড়ায় ভরা মৌসুমে সরগরম হয়ে উঠেছে উপজেলার আড়ত ও মাছ ঘাটগুলো। এমন সরবরাহ অব্যাহত থাকলে দাম কমবে আশা ব্যবসায়ীদের। পটুয়াখালীর রাঙাবালি থেকে আইয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার নদী ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পাইকার আর জেলেদের হাক ডাকে প্রাণ ফিরে পেয়েছে আড়তগুলো। ঘাট থেকে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রূপালী ইলিশের এমন সরবরাহে হাসি ফুটেছে জেলেদের মুখে। আগের বছর সেই বছর ভালো মাছ পড়তে আসছে। 11 দিনে 90,000 টাকার মাছ বিক্রি করছি। আমরা লসে আছিলাম, এখন বর্তমানে মাছ পড়তে আছে। ভালো দাম পাওয়ায় খুশি আড়তদাররাও। আমাদের ভালো ব্যবসা হইতে আছে, এখন ভালোই টাকা সবার ইনকাম হইতেছে। খাওয়া দাওয়ার সময় পাইতেছি না, খুব মাছ মোটামুটি খুবই ভালো হইতেছে আর কি। এখন যে নদীতে মাছ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। ডোল হয়েছি 10টা 15টা, এখন 20টা 30টা ডোল উঠাই। এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। জেলেদের জন্য একটা খুশির খবর হচ্ছে, এই মৌসুমের শেষের দিকে হলেও জেলেদের জালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু আরেকটা মৌসুম রয়েছে ইলিশের। মোটামুটি গত কয়েক বছর ধরে কিন্তু এই সময়ে কিছু ইলিশ পাওয়া যায়। ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারেনি সাধারণ মানুষ, সে আক্ষেপ গুচার পালা এবার। আব্দুল হামিদ, RTV। রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তদন্তের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। একই সঙ্গে চাকরিচ্যুত 8 শিক্ষককে পুনর্বহাল ও 14 মাসের বেতন পরিশোধ করার দাবি করা হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষকদের পক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষক সৈয়দা আরিফুন নাহার। তিনি বলেন, মরিয়ম বেগম প্রতিষ্ঠানের ব্যয় ও ঘাটতি নিয়ে অস্বচ্ছ ও বানোয়াট কথা বলছেন। বেতনের জন্য আবেদন না করতে নানা অজুহাতে শোকজ করে তিনি ভয় দেখান। এ সময় চাকরিচ্যুত ও ভুক্তভোগী শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে শ্রী শ্রী অনন্ত দেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া দল বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করতে চায়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মদক। সারা দেশে তারা পিয়ার করে আন্দোলন শুরু করেছে। এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এইসব ধারাই বানাই ছেড়ে দিয়ে রাজনীতির সুন্দর পথে চলে আসুন। মানুষের যে কষ্ট বুঝুন। এখন কিসের আন্দোলন, কার জন্য আন্দোলন? কক্সবাজারের হোটেল সি প্যালেসে
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আয়োজনে মোটিভেশন কনফারেন্স ও চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, 2024 সালে দাবিকৃত 1205 কোটি টাকা গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম। পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার্স কনফারেন্স 2025 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। হোটেল থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে এসে শেষ হয় র্যালি। এতে অংশ নেন প্রায় 10,000 উন্নয়ন কর্মকর্তা। ভারতের মণিপুরে অতর্কিত হামলায় প্যারামিলিটারি আসাম রাইফেলসের 2 সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় আসাম রাইফেলসের সেনাদের বহনকারী একটি ট্রাককে অতর্কিত করা হামলা হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, অজ্ঞাত বন্দুকধারীরা সেনাদের বহনকারী একটি ট্রাক লক্ষ্য করে গুলি ছোড়ে। ট্রাকটি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হামলাস্থলটি ইম্ফল বিমানবন্দর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা। হতাহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এই ধরনের হামলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সুদানে একটি মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত 75 জন। শুক্রবার প্যারামিলিটারির র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ দেশটির পশ্চিমাঞ্চলের এলফাসের শহরের একটি মসজিদে ভয়াবহ এই হামলা চালায়। আরএসএফ সেনারা যখন দারফুর অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে তখন এই ড্রোন হামলার ঘটনা ঘটল। বার্তা সংস্থা ফ্রান্স 24 জানায়, আবু সৌ ক্যাম্পে বাস্তুচ্যুতদের মসজিদের এই হামলা হয়, যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত। হামলার ব্যাপারে আরএসএফ এর তরফে এ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। গৃহযুদ্ধে সুদানে প্রতিদিনই অনেক বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন। ফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, টিকটক ও বাণিজ্য নিয়ে ওয়াশিংটন সময় শুক্রবার সকালে 2 নেতার মধ্যে এই ফোনালাপ হয়। এই ফোনালাপের মাধ্যমে বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশের 2 নেতা চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে চালু রাখার বিষয়ে একটি চুক্তির খুঁটিনাটি ও দ্বিপক্ষীয় বাণিজ্য উত্তেজনা কমানোর পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও চীন টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তি করে। আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই আবদার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেয়া হবে না। ট্রাম্প জানান, বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছে তারা। বলেন, যুক্তরাষ্ট্র এটি ফেরত পাওয়ার চেষ্টা করছে। কোনো কিছুর বিনিময় ছাড়াই বাগরাম বিমান ঘাঁটি তালেবানকে দেয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। এই বাগরাম ঘাঁটি থেকে চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানার দূরত্ব ঠিক 1 ঘন্টা। 2021 সালে আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। সে সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটের জেরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর আহ্বানে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ। ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি, চলমান কর্মসূচিতে যোগ দিয়েছে অন্তত 10 লাখ মানুষ। যদিও ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিক্ষোভে অংশ নিয়েছেন সর্বোচ্চ 5 লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে রাজধানী সহ সারা দেশে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ। প্যারিস, লিওন ও নান্তেস শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘাত হয়। বহু জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, লাঠি ও শিল্ড ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের কারণে বিপর্যস্ত পরিবহন পরিষেবা বন্ধ। রাজধানীর প্যারিস মুখী অধিকাংশ মেট্রো রেল সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। নিজের বিরোধী মতের কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল প্রভাবশালী ব্যক্তি চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের পর অনির্দিষ্টকালের জন্য কমেডিয়ান জিমি কিমেলের অনুষ্ঠান বন্ধ করে দেয় এবিসি নেটওয়ার্ক।
টিভি চ্যানেল থেকে সাময়িকভাবে তাকে সরিয়েও দেওয়া হয়। টিভি উপস্থাপক জিমি কিমেলকে সাময়িকভাবে বরখাস্ত করাকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। এ সময় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন ট্রাম্প। জানান টিভি নেটওয়ার্কগুলোর ৯৭% তার বিরুদ্ধে খারাপভাবে সংবাদ প্রচার করছে তারা, তাই তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত বলেও জানান ট্রাম্প। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৭.৮। স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৫৮ ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এদিকে ভূমিকম্পের পরপর কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক যত অগ্রসর হচ্ছে ততই শোচনীয় হচ্ছে গাজা শহরের অবস্থা। খাদ্য ও ওষুধ সংকটের পাশাপাশি হামলার ভয়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। যে যেভাবে পারছে জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে। এই অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব রাখা হয়। যুদ্ধ বন্ধ করে গাজার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার শর্ত দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলেও জানানো হয়। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি সদস্য দেশ এর পক্ষে মত দেয়। এশিয়া কাপের খবর। কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সুপার 4-এ আসার পর টাইগারদের নজর এখন ফাইনালে। লঙ্কানরা চিরচেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচে ভালো লড়াই হবে বলে জানান পেস বোলিং কোচ শন টেইট। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি লিটন তামিমরা। 6 উইকেটের বড় ব্যবধানে জয় পায় চারিত আসালাঙ্কার দল। তবে এই ম্যাচে ভালো লড়াই আশা করছেন। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি। আমার মনে হয় দুই দলই একে অপরকে বেশ চেনে এবং জানে। দূরত্বটা বেশ ভালো। আমরা জানি গত ম্যাচে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা কি করতে পারি সেটাই মনোযোগ দেওয়া উচিত। শ্রীলঙ্কাও একইভাবে চিন্তা করবে। এবারে ফুটবল। মোহামেডানকে 4-1 গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এদিন জোড়া গোল করেন ডোরিয়েন্টন। ম্যাচের 7 মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ডোরিয়েন্টন। এরপর 14 মিনিটে পেনাল্টি পায় মোহামেডানও। সেখান থেকে দলকে সমতায় ফেরেন মোজাফফরব। প্রথমার্ধে আর কোনো গোল না হলে সমতা থেকেই বিরতিতে যায় দুদল। তবে দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় মোহামেডান। 5 মিনিটে 2 গোল হজম করে ব্যাকফুটে চলে যায় সাদা কালোরা। 72 মিনিটে রাফায়েল আগুস্তর দারুণ ভালিতে আবারও লিডে ফেরে কিংস। 3 মিনিট পর ইমানুয়েল সান্ডে গোলে ব্যবধান দাঁড়ায় 3-1। সবশেষ 86 মিনিটে ডোরিয়েন্টনের দ্বিতীয় গোলে শিরোপা নিশ্চিত করে কিংস। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।